আসসালামু আলাইকুম। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমরা শিখব। এই এমসিকিউটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। চলো আমরা এমসিকিউটা দেখি। কোন যৌগটি কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় না? কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় না? এই যৌগটা আমাদের উত্তর করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে। যদি কখনো কোশ্চেন চলে আসে যে আর্দ্র বিশ্লেষণ হয় কোনটি, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় কোনটি। এই যে তাহলে একটা আর্দ্র বিশ্লেষণ জিনিসটা কি, আর একটা হচ্ছে দ্রবীভূত হওয়াটা কি। যে কোনো যৌগ যদি পানিতে দ্রবীভূত হয়ে, বিশেষ করে যারা পানিতে দ্রবীভূত হয় তারা হতে হবে আয়নিক যৌগ। আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। আর বিশেষ করে সমযোজী যৌগ যাদের মানে স্পেশাল একটা ক্যারেক্টার থাকবে। সমস্ত আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে? সেই ক্যারেক্টারটা যদি আমরা খুঁজে পাই, তাহলে সেই যৌগটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হবে। তো পানিতে দ্রবীভূত হয় কোনটি, একটা উদাহরণ দিলাম, যেমন সোডিয়াম ক্লোরাইড। আমরা যদি এখানে পানি দেই, পানি দেওয়ার সাথে সোডিয়ামটা প্লাস তৈরি করবে, ক্লোরিনটা মাইনাস তৈরি করবে। অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে প্লাস এবং মাইনাস আয়ন সৃষ্টি করে। প্লাস এবং মাইনাস আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করে। তাহলে এরা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করলো, পানিতে কিন্তু কি হয়নি, এরা আর্দ্র বিশ্লেষিত হয়নি। আর আর্দ্র বিশ্লেষিত হওয়া, যেমন আমরা যখন আর্দ্র বিশ্লেষণের কথা বলবো, যেমন এইখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা আছে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একে আমরা পানিতে দিলাম, দেওয়ার সাথে সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেল এবং তৈরি হয়ে গেল হচ্ছে আমাদের HCl। এই যে পানিতে এটা ভেঙে গেছে, কিন্তু ভেঙে গিয়ে নতুন যৌগ সৃষ্টি করেছে। যে নতুন যৌগ সৃষ্টি করার নাম হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। নতুন যৌগ সৃষ্টি করার নাম কি? আর্দ্র বিশ্লেষণ। আর এই যে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দেওয়ার সাথে সাথে সে তৈরি করছে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। সে আয়ন সৃষ্টি করলো। এই আয়ন সৃষ্টি হওয়াটাকে বলা হয় দ্রবীভূত হওয়া। দ্রবীভূত হওয়া, এটাকে আমরা দ্রবীভূত হওয়া বলি। আর এটাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে উপরের এই বিক্রিয়াটা মেনলি, এই বিক্রিয়াটা কি হলো? এই বিক্রিয়াটা হলো আর্দ্র বিশ্লেষণ, আর এইটা হলো দ্রবণীয়। তাহলে এখন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, কোন যৌগটি বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়। তাহলে যখনই বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে যৌগটা একটা বিক্রিয়া ঘটবে। আর এইখানে রয়েছে এটা একটা সমযোজী যৌগ, এটাও একটা সমযোজী যৌগ, এটাও সমযোজী যৌগ, এটাও সমযোজী যৌগ। তাহলে যে সকল যৌগগুলো সমযোজী, তাদের একটা বিশেষ ক্যারেক্টারের কারণে তারা কিন্তু কি হচ্ছে, আর্দ্র বিশ্লেষিত হচ্ছে। অর্থাৎ দ্রবীভূত না হয়ে আর্দ্র বিশ্লেষিত হচ্ছে, পানির সঙ্গে বিক্রিয়া করতেছে। তাহলে আর্দ্র বিশ্লেষিত হয় কোনটি, আমাদেরকে শুধু একটা কথা মনে রাখতে হবে যে আর্দ্র বিশ্লেষণের একটা শর্ত হলো কেন্দ্রীয় মৌলের ফাঁকা ডি অরবিটাল থাকা লাগবে। ফাঁকা ডি অরবিটাল থাকবে। কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল। তো এইখানে কার্বন কেন্দ্রীয় মৌল, ফসফরাস কেন্দ্রীয় মৌল, এখানে ফসফরাস কেন্দ্রীয় মৌল, সিলিকন কেন্দ্রীয় মৌল। আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3, যেহেতু 3p হয় 3s হয়, সুতরাং এর 3d অরবিটালটি সম্ভব। কিন্তু এটা কিন্তু আমরা আছে, তার ফাঁকা একটা অরবিটাল আছে। আবার সিলিকন যদি হয়, তাহলে সিলিকনের ক্ষেত্রে আমরা কিন্তু সেম দেখতে পাচ্ছি যে 3s2 এবং 3p2, এরপরে কিন্তু 3d একটা অরবিটাল, এটাও কিন্তু সম্ভব। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের কার্বন রয়েছে, কার্বনের এইখানে 1s2 2s2 2p কিন্তু 2, তার সর্বশেষ কক্ষপথে অর্থাৎ 2s2p আছে, এর কিন্তু 2d অরবিটালটি সম্ভব নয়। যেহেতু কার্বনের কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে ফাঁকা 2d অরবিটাল কোনোভাবেই সম্ভব নয়, সুতরাং কোন যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয় না, উত্তর হবে কার্বন টেট্রাক্লোরাইড। কারণ কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কোনো ফাঁকা অরবিটাল
নেই। আশা করছি তুমি খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছো। ওকে।